সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ইউক্রেন যুদ্ধের গত 12 থেকে 24 ঘণ্টার পরিস্থিতি বিশ্লেষণ করলে যে চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে তা এক কথায় ভয়াবহ, চাপা উত্তেজনায় ভরা এবং ভবিষ্যতের জন্য গভীর অশনি সংকেত বহন করছে। কারণ এই সময়ের মধ্যেই রাশিয়া আবারও ইউক্রেনের আকাশ জুড়ে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে, যেখানে কেবল ড্রোন ব্যবহার করেই প্রায় 149টি আক্রমণ পরিচালিত হয়েছে এবং ইউক্রেনের দাবি অনুযায়ী এর মধ্যে 131টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হলেও বাকি ড্রোনগুলো দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলাফল হিসেবে শীতের মাঝখানে পুরো ইউক্রেন জুড়ে দীর্ঘ সময়ের ব্ল্যাকআউটের ঘোষণা এসেছে। বলা হচ্ছে একদিনে প্রায় 16 ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না, যার অর্থ কয়েক মিলিয়ন মানুষ তীব্র শীতের মধ্যে আলো, গরম পানি, হিটিং সিস্টেম এবং যোগাযোগ ব্যবস্থা ছাড়া দিন কাটাতে বাধ্য হবে। কিয়েভ সহ বড় বড় শহরের অন্ধকারে ডুবে যাওয়া দৃশ্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে বিশাল শহরের বেশিরভাগ এলাকা অন্ধকার, কেবল কিছু ভবনে জেনারেটরের আলো জ্বলছে, যা আসলে রাষ্ট্রের নয় বরং ব্যক্তিগত উদ্যোগে চালু রাখা হয়েছে। এই বিদ্যুৎ সংকট শুধু দৈনন্দিন জীবন নয়, হাসপাতাল, পানি সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিকভাবে যুদ্ধকালীন প্রতিরোধ ক্ষমতাকেও চরম ঝুঁকির মুখে ফেলছে। আর এই পরিস্থিতির বিরুদ্ধে কিয়েভ অঞ্চলের কিছু এলাকায় স্থানীয় বাসিন্দাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গেছে, যেখানে বিদ্যুৎ না থাকার কারণে মানুষ ক্ষুব্ধ হয়ে ট্রাফিক অবরোধ করছে। যদিও এই বিক্ষোভগুলো এখনও জাতীয় পর্যায়ে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আনবে কিনা তা বলা কঠিন, কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সামাজিক চাপ দ্রুত বাড়ছে এবং যুদ্ধের বোঝা সাধারণ মানুষের কাঁধে অসহনীয় হয়ে উঠছে। এরই মধ্যে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংসদীয় কমিটির এক শীর্ষ কর্মকর্তা প্রকাশ্যে যে বক্তব্য দিয়েছেন তা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। তিনি বলেছেন, সামনে হয় জোরপূর্বক ব্যাপক সেনা সমাবেশ করতে হবে, নয়তো একটি নতুন সামাজিক চুক্তির দিকে যেতে হবে, যেখানে যারা যুদ্ধ করতে চায় তারা লড়বে আর যারা চায় না তারা দেশ ছেড়ে চলে যাবে। এই বক্তব্য একদিকে সেনা সংকটের ইঙ্গিত দেয়, অন্যদিকে সমাজের ভেতরে গভীর বিভাজনের কথাও প্রকাশ করে। ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সম্ভাব্য শান্তি পরিকল্পনা নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নাকি এখনও প্রস্তাবিত শান্তি পরিকল্পনার নথিই পড়েননি, অথচ একই সঙ্গে ইউক্রেন প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে এবং কূটনৈতিক পর্দার আড়ালে আলোচনা চলার দাবি করা হচ্ছে। এই বক্তব্য পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে এবং প্রশ্ন তুলেছে, আদৌ কি কোনো বাস্তব শান্তি উদ্যোগ এগোচ্ছে, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল? মাঠের বাস্তবতা মিনওয়াইল একেবারেই ভিন্ন। উত্তর ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে একের পর এক বিস্ফোরণে জ্বালানি অবকাঠামো কার্যত অচল হয়ে পড়ছে, যা প্রমাণ করে শীতকাল জুড়ে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়াই রাশিয়ার প্রধান কৌশল। কারণ শীত যত গভীর হবে, মানবিক চাপ তত বাড়বে এবং সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ তত কঠিন হয়ে উঠবে। স্থলভাগের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, খার্কিভ অঞ্চলের উত্তর পূর্ব অংশে রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের লজিস্টিক সক্ষমতা ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। স্টারি সালতোভ এলাকায় বাঁধ ও সেতু ধ্বংসের মাধ্যমে রসদ ও সেনা চলাচল ব্যাহত করার কৌশল স্পষ্ট। বারোভদিকেও সীমিত হলেও রাশিয়ার অগ্রগতি দেখা যাচ্ছে, যেখানে ধ্বংসপ্রাপ্ত ইউক্রেনীয় সাজোয়া যান এবং রুশ পতাকা উত্তোলনের ভিডিও থেকে বোঝা যায় কিছু এলাকায় নিয়ন্ত্রণ বদলেছে। লিমান ও সিভার্স্ক দিক আপাতত তুলনামূলক স্থির থাকলেও দোনেৎস্ক অঞ্চলের কনস্তান্তিনোভকার দিকে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। ইউক্রেনীয় সূত্র অনুযায়ী ক্লিবানবিতস্কা জলাধারের দক্ষিণের বড় একটি এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে, যা কনস্তান্তিনোভকার দিকে ভবিষ্যৎ আক্রমণের পথ খুলে দিচ্ছে। সবচেয়ে নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে পোক্রোভস্ক ও মিরনগ্রাদ অঞ্চলে, যেখানে গত কয়েকদিনে মানচিত্রে বড় রকমের সংশোধন করতে হয়েছে। রোভনে ও আশেপাশের এলাকায় তীব্র সংঘর্ষের পর রাশিয়া দক্ষিণ মিরনগ্রাদের প্রায় পুরো অংশ নিয়ন্ত্রণে নিয়েছে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে।
শহরের কেন্দ্রীয় অংশে প্রবেশের খবর যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করছে, কারণ এই ধরনের নগর যুদ্ধ দীর্ঘ, ধ্বংসাত্মক এবং উভয় পক্ষের জন্যই অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে। একই সঙ্গে রোদিনস্কোয়ে এলাকায় ইউক্রেনীয় এফপিভি ড্রোন হামলার ভিডিও প্রমাণ করে যে ইউক্রেন এখনও সক্রিয় প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তবে রাশিয়ার দাবি অনুযায়ী ওই শহরের প্রায় 80% এখন তাদের নিয়ন্ত্রণে, যা ভবিষ্যতে পুরো এলাকাটি দখলের ইঙ্গিত দেয়। গ্রিসিনা গ্রামেও রাশিয়ার অগ্রগতি নিশ্চিত হওয়ায় বোঝা যায় তারা ধাপে ধাপে এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। দক্ষিণে জাপোরিঝিয়া দিকেও পরিস্থিতি সমানভাবে উদ্বেগজনক। গুলিয়াইপোলিয়ার আশেপাশে রাশিয়া ধীরে ধীরে অবস্থান শক্ত করছে, যদিও এখনও গাইচুল নদীর ওপারে ইউক্রেনীয় প্রতিরোধ থাকায় সামনের লাইন স্থিতিশীল বলা যায়। কিন্তু নদী পার হওয়া মানেই পুরো এলাকার পতনের কাউন্টডাউন শুরু হওয়া। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম জাপোরিঝিয়া অঞ্চলে স্টেপনগর্স্কের মতো শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান দখলের খবর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে রাশিয়া মালাই শেরবাকি, পাভলোভকা, লুকিয়ানস্কায়া ও স্টেপনগর্স্কের মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণে আনার পথ তৈরি করছে, যা ভবিষ্যতে ওরেখভ শহরকে পেছন দিক থেকে আক্রমণের সুযোগ দেবে। সামগ্রিকভাবে এই অগ্রগতি যদি অব্যাহত থাকে, তবে গুলিয়াইপোলিয়া ও ওরেখভের পতন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে এবং সেখান থেকে জাপোরিজিয়া শহরের দিকে বড় আকারের আক্রমণের পথ খুলে যাবে। বিশ্লেষকদের মতে দনবাস অঞ্চলের যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন জাপোরিজিয়া দখল রাশিয়ার সামরিক লক্ষ্য পূরণের জন্য অপরিহার্য হয়ে উঠবে। ফলে শীতের এই শুরুতেই যে আক্রমণাত্মক কৌশল, বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস, ধাপে ধাপে স্থলভাগে অগ্রগতি এবং একই সঙ্গে কূটনৈতিক চাপ তৈরি করা হচ্ছে, তা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আগামী কয়েক মাস ইউক্রেনের জন্য সবচেয়ে কঠিন সময় হতে চলেছে। এই যুদ্ধ আর কেবল ফ্রন্টলাইনের লড়াই নয়, এটি এখন বিদ্যুৎ, জ্বালানি, সমাজ, মনোবল এবং আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি স্তরে বিস্তৃত এক সর্বাত্মক সংঘর্ষে রূপ নিয়েছে, যার ফলাফল শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপীয় নিরাপত্তা কাঠামো এবং বৈশ্বিক রাজনীতির গতিপথকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। প্রিয় দর্শক,